সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি বিএম কলেজ বরিশাল। আজকের এই দূরশিক্ষণ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ। আমরা এই অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, এজন্য এই অধ্যায়টি তোমাদের ভালো করে রপ্ত করতে হবে। এর বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলোকে ভালো করে অনুধাবন করতে হবে। আমরা প্রথমেই আলোচনা করব যে অধ্যায় যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি তাহলে কি কি বিষয় জানতে পারব। প্রথমেই আমরা পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র বর্ণনা এবং এর যাচাই করা শিখতে পারব। এরপরে গ্রহের কেপলারের গ্রহগতির সংক্রান্ত সূত্রগুলা বর্ণনা করতে পারব, এর যথাযথতা বিশ্লেষণ করতে পারব। নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারব। মহাকর্ষ ক্ষেত্র, প্রাবল্য, বিভব এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারব। মহাকর্ষ সূত্র প্রয়োগ করে গ্রহ এবং নক্ষত্র, উপগ্রহ এর বিভিন্ন সমস্যার সমাধান আমরা করতে পারব। অভিকর্ষ ত্বরণ কী তা বুঝতে পারব এবং এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কেন হয় সে সম্বন্ধে আমরা ধারণা লাভ করতে পারব। মুক্তি বেগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারব এবং মহাকর্ষ সূত্রের বিভিন্নমুখী ব্যবহার সম্বন্ধে আমরা জানতে পারব। সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আলোচনা করব পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র সম্পর্কে। পরন্ত বস্তু বলতে আমরা বুঝি যে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে এই বস্তুটাকে আমরা বলি পরন্ত বস্তু। এরকম দৈনন্দিন অভিজ্ঞতা আমাদের সবার আছে। আমরা বিভিন্ন সময় মনে করতো আমাদের বাড়ির ছাদ থেকে বা একটা পাঁচতলা বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা যদি দুটো বস্তুকে ছেড়ে দিই, একটা কাগজের টুকরা, একটা ইটের টুকরা যদি ছেড়ে দিই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখি যে মাটিতে ইটের টুকরাটি আগে পড়ে, কাগজের টুকরাটি অনেক পরে পড়ে। বিজ্ঞানী অ্যারিস্টটল উনি এই ধরনের বাস্তব অভিজ্ঞতা থেকে উনি বর্ণনা করেছেন যে যখন বিভিন্ন ভরের বস্তু আমরা উপর থেকে নিচে ফেলি তখন যে বস্তুর ভর যত বেশি সেটি তত আগে নিচে পড়বে। কিন্তু 1589 সালে বিজ্ঞানী গ্যালিলিও, উনি ইটালির বিজ্ঞানী, ইটালির পিসা শহরে একটা হেলানো টাওয়ার ছিল প্রায় 180 ফুট উঁচু। ওই 180 ফুট উঁচু হেলানো টাওয়ারের উপরে উঠে বিজ্ঞানী গ্যালিলিও বিভিন্ন ভরের বস্তু নিচে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে উনি দেখতে পান যে ভরের ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন বস্তু মোটামুটি কাছাকাছি সময়ে নিচে পতিত হয়। এর থেকে উনি অনেক চিন্তাভাবনা করে কয়েকটা সূত্র প্রদান করেন। এই সূত্রগুলোই পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র নামে পরিচিত। এই সূত্রের মধ্যে এই তিনটা সূত্রের তিনটাতেই একটা পূর্ব শর্ত দেয়া আছে। পূর্ব শর্তটা হচ্ছে বস্তুটাকে স্থির অবস্থা থেকে ফেলতে হবে এবং বাধাহীনভাবে পড়তে দিতে হবে। অর্থাৎ তিনটা সূত্রেই একটা পূর্ব শর্ত, সেটা কি যে বস্তুটাকে স্থির অবস্থা থেকে ফেলতে হবে এবং বাধাহীনভাবে পড়তে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে উনি বলেছেন যে পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ বস্তুটা ভারী হোক বা হালকা হোক সেটা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রে উনি বলেছেন যে স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে যদি কোনো বস্তুকে পড়তে দেওয়া হয় তাহলে তার প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক এবং ওই বস্তুটি সমান সময় সমান বেগ প্রাপ্ত হবে। তাহলে আমরা যদি একটু গুছিয়ে কথাটাকে বলি তাহলে বলতে পারি যে স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পরন্ত বস্তু সমান সময় সমান বেগ প্রাপ্ত হবে এবং এই বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বেশি হবে ওই বস্তুর প্রাপ্ত বেগ তত বেশি হবে। তৃতীয় সূত্রে বলা হয়েছে যে ওই নির্দিষ্ট সময় যে অতিক্রান্ত দূরত্ব সেই দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক।
তাহলে আমরা যদি গাণিতিকভাবে বলি, গাণিতিকভাবে বলা যায়, দ্বিতীয় সূত্রকে আমরা বলতে পারি যে বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর বেগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে প্রকাশ করি, তাহলে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি। এটা হলো দ্বিতীয় সূত্র। আর 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে অতিক্রান্ত দূরত্ব, একটা বস্তু, পরন্ত বস্তু যদি টি সময় এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এই তৃতীয় সূত্র থেকে বলতে পারি এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। অর্থাৎ এর থেকে আমি তোমাদেরকে যে প্রশ্ন করি যে একটা বস্তু 2 মিনিটে যে দূরত্ব অতিক্রম করবে, 4 মিনিটে একটা পরন্ত বস্তু তার কত গুণ বেশি দূরত্ব অতিক্রম করবে, নিঃসন্দেহে তোমরা জবাব দেবে। দেখো, যেহেতু টি এর মান যদি 2 বসায়, 2 2 2 স্কোয়ার 4 হয়, আর যদি টি এর মান 4 বসায় 16 হয়। তার অর্থ কি? তাহলে আমরা সময় দ্বিগুণ করলে অতিক্রান্ত দূরত্ব বাড়ে 4 গুণ। এইটাকেই আসলে আমরা বলি যে দূরত্বের বর্গের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবারে আমরা আলোচনা করব মহাকর্ষ সম্পর্কে। যে মহাকর্ষ কী? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। সৃষ্টির অনাদিকাল থেকে এই আকর্ষণ বল চালু আছে। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম এই বিষয়টিকে আবিষ্কার করেন। এবং এই মহাকর্ষ বল, পৃথিবীতে 4টি মৌলিক বল রয়েছে। এই 4টি মৌলিক বলের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল বল, কিন্তু প্রথম এই মহাবিশ্বে প্রথম উদ্ভূত বল হচ্ছে এই মহাকর্ষ বল। তোমরা সবাই জানো যে এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিগ ব্যাং থিওরি বা মহানিনা তত্ত্ব আছে। সেই তত্ত্বে বলা আছে যে এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। সেই কেন্দ্রীয় বিন্দুতে প্রচণ্ড বিস্ফোরণের ফলে এই মহাবিশ্ব ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং আস্তে আস্তে তার গ্রহ, তারকা, নক্ষত্ররাজি নানান রকম বিষয়ের সৃষ্টি হয়। তো এই বিগ ব্যাং শুরুর প্রথম দিকেই প্রথম যে বলটা আবির্ভূত হয় সেটা হচ্ছে মহাকর্ষ বল। এবং এই মহাবিশ্ব সৃষ্টি এর স্থিতির ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা পালনকারী বল হচ্ছে এই মহাকর্ষ বল। এবং এই বলের পাল্লা হচ্ছে অসীম। অসীম দূরত্ব পর্যন্ত এই বল ক্রিয়াশীল, কিন্তু মান তার দুর্বল। এবং গ্র্যাভিটন নামক কণার বিনিময়ের কারণে এই মহাকর্ষ বলের উদ্ভব হয়ে থাকে। এবার আমরা এই মহাকর্ষ নিয়ে গবেষণা করে বিজ্ঞানী নিউটন যে একটা সূত্রের মাধ্যমে মহাকর্ষ বলের মান প্রকাশ করার একটা সমীকরণ উনি প্রতিপাদন করেছেন। মহাকর্ষ বল আমরা জানি যে মহাকর্ষ বলকে যদি আমরা মানব কল্যাণে কাজে লাগাতে চাই, তাহলে এই বলের মান জানা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর এই মান নির্ণয়ের জন্য যে দুইটা বস্তু কেমন হলে, কত দূরত্ব থাকলে, ভর কেমন হলে এদের মধ্যে মহাকর্ষ বলটা কেমন হবে, কত মানের হবে, এইটা নির্ণয়ের জন্য আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্র থেকেই ধারণা পাই। নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়েছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এইটাকে যদি গাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি F = G(m1m2/r²), যেখানে G হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর এবং r হচ্ছে বস্তুদের মধ্যবর্তী দূরত্ব। এই সমীকরণটির প্রতিপাদন কীভাবে হয় এটা তোমরা নবম দশম শ্রেণীর বইতেই পেয়েছো এবং নিঃসন্দেহে সেটা তোমরা রপ্ত করতে পেরেছ। আমরা এখন এই মহাকর্ষ এই যে সূত্র ব্যবহার করে নানান বিষয়ের সঙ্গে ধারণা পাই। এর মধ্যে আমরা ব্ল্যাক হোলের নাম তোমরা শুনেছ যে এই মহাবিশ্বে বর্তমানে ব্ল্যাক হোল একটা বহুল আলোচিত বিষয়। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোলের বাংলা কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর। আমরা জানি যে এই পৃথিবীর বা এই সৃষ্টি জগৎ যাই সৃষ্টি হয়েছে সব কিছুর একটা জীবন পরিক্রমা আছে। ঠিক এমনিভাবে তারকাগুলোরও একটা জীবন পরিক্রমা আছে। মানুষ যেমন বৃদ্ধ হয়, প্রৌঢ় হয়, বৃদ্ধ হয়, মারা যায়, ঠিক তারকাগুলো এরকম বৃদ্ধ হয়, পরে তারকাগুলোর মৃত্যু ঘটে। এবং তারকাগুলো যখন মৃত্যু ঘটে তখন যে সমস্ত তারকার ভর 3 সৌর ভরের চাইতে বেশি, সেই তারকাগুলো ব্ল্যাক হোলে পরিণত হয়।
ব্ল্যাক হোল হলো এমন একটা তারকার ধ্বংসাবশেষ, যে তারকাটা ধ্বংসাবশেষটা এমন হয় যে এর ভর প্রায় অসীম হয়ে যায় এবং প্রচণ্ড আকর্ষণ বলের কারণে এর ভিতরের ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসে পতিত হয়ে সব নিউট্রনে পরিণত হয় এবং নিউট্রন ছাড়া ওই মধ্যে ওই গ্রহের মধ্যে আর কিছু থাকে না, ফলে ওইটা অত্যন্ত ভারী একটা পদার্থে পরিণত হয় এবং এই মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা এই কৃষ্ণ গহ্বরের বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোলের এমন একটা অস্তিত্ব এই মহাবিশ্বে, যার আশপাশ দিয়ে কোনো কিছু ছুটে আসতে পারে না, এমনকি আলোর যে কণিকা ফোটন, সে ফোটন পর্যন্ত মহাকর্ষীয়, তাই যে ব্ল্যাক হোলের যে মহাকর্ষীয় আকর্ষণ বল, সেই বল থেকে বের হয়ে আসতে পারে না। এখন কেন পারে না, এটা আমরা এই সূত্র থেকে ধারণা লাভ করতে পারি। দেখো এই সূত্রে যে গাণিতিক রূপ, সেটা হচ্ছে F=Gm1m2/r²। F=Gm1m2/r²। আমরা আগেই বলেছি যে ব্ল্যাক হোল এমন পদার্থের তৈরি যার ভর অত্যন্ত বেশি। একটা গবেষণায় দেখা গেছে যে আজকের পৃথিবীটা যদি পৃথিবীটাকে চাপ দিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকে পরিণত করা যায় এবং এর ভর যদি একই থাকে, অক্ষুণ্ণ রেখে যদি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকে পরিণত করা যায়, তাহলে এই পৃথিবীটা ব্ল্যাক হোলে পরিণত হবে। এ কথার অর্থ হচ্ছে যে ব্ল্যাক হোল এমন পদার্থের তৈরি যার 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ভর এই পৃথিবীর ভরের সমান। তাহলে ব্ল্যাক হোলের ভরটা কত? তাহলে নিঃসন্দেহে তোমরা বলবে যে ব্ল্যাক হোলের ভর অসীম। তাহলে আমরা মনে করি যে ব্ল্যাক হোল ভর হলো অসীম, অর্থাৎ ইনফিনিটি, আর M2-র ভর হচ্ছে m, অর্থাৎ m ভরের একটি কণা ব্ল্যাক হোলের পাশ দিয়ে ব্ল্যাক হোলের মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ছুটে আসছে। তাহা আমরা কি পাই? তাহলে আমরা পাই সমীকরণে Gm1-এর মান হচ্ছে ইনফিনিটি, M2-র মান m, দূরত্ব r। তাহলে বলের মান কত আসবে? অসীম আসবে। তা আমরা দেখতে পাই যে তাহলে মহাকর্ষ বলের মান অসীম ব্ল্যাক হোলের চারিপাশে। তাহলে অসীম বলের আকর্ষণ ভেদ করে ছুটে আসবে, বেরিয়ে আসবে, এরকম সাধ্য কারো নাই। এর থেকে আমরা খুব সহজে ধারণা করতে পারি যে ব্ল্যাক হোল আজকের অত্যন্ত বহুল আলোচিত বিষয়। অনেকে বিষয় জানতে চায়, বুঝতে চায়। তোমরা বিজ্ঞানের ছাত্র, সেই হিসাবে তোমাদেরকে জানতে বুঝতে চাইতে পারে। তাহলে তোমরা কিন্তু এই সূত্র দিয়ে খুব সহজেই বুঝিয়ে দিতে পারবে যে ব্ল্যাক হোল বিষয়টা কী। এরপরে আমি আলোচনা করব জি এর ক্যাপিটাল জি, যেটা মহাকর্ষ ধ্রুবক, তার সার্বজনীনতা। আমরা এই চ্যাপ্টারে 2 ধরনের জি পাই, একটা স্মল জি আর একটা ক্যাপিটাল জি। স্মল জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল জি হলো মহাকর্ষ ধ্রুবক। অভিকর্ষ ত্বরণে পরিবর্তন হয়, কিন্তু ক্যাপিটাল জি এর কোনো পরিবর্তন নাই। গোটা মহাবিশ্বে এই ক্যাপিটাল জি এর মান একই। মানটা কত? 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানটা পৃথিবীতেও জি এর মান এটা, চাঁদেও এটা, সূর্যেও এটা, মহাবিশ্বের যেখানেই যাই সেখানে এই জি এর মান এটা। এবং এর যে জি এর মান, এর মধ্যবর্তী বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে মাধ্যম, সেই মাধ্যমের প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা ইত্যাদি কোনো কিছুর উপর নির্ভর করে না। বিধায় এই জিকে বলা হয় যে এর মান সার্বজনীন। এরপরে আমরা আমাদের এই মহাকর্ষ সূত্র এবং কেপলারের সূত্র, এই বিষয়গুলো দিয়ে আমরা সৌরজগৎ সম্বন্ধে আমরা কী ধারণা পাই তার একটু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই সৌরজগৎ, আমরা যখন খোলা চোখে রাতের আকাশে তাকাই, তখন অনেক তারকারাজি মধ্যে সুদৃশ্য আকাশ আমরা দেখতে পাই। এই ব্যাপারে মানুষের আগ্রহ, অনুসন্ধানের অন্ত নাই সৃষ্টি শুরুকাল থেকে। এজন্য এই মহাকাশ পর্যবেক্ষণ সেই মানব সভ্যতার শুরু থেকেই বহু বিজ্ঞানী মহাকাশ পর্যবেক্ষণ করেছেন। মহাকাশ পর্যবেক্ষণ করে এর গতি প্রকৃতি সম্পর্কে 2য় শতাব্দীতে বিজ্ঞানী টলেমি একটা বক্তব্য প্রদান করেন, একটা তত্ত্ব প্রদান করেন। তার বক্তব্য অনুসারে যে এই মহাবিশ্বে পৃথিবীকে কেন্দ্র করে গ্রহ তারকা নক্ষত্রাদি সবাই পৃথিবীকে কেন্দ্র করে তার আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। টলেমির এই বক্তব্য দীর্ঘকাল প্রতিষ্ঠিত ছিল। সেই 2য় শতাব্দী থেকে 16 শতাব্দী, মানে প্রায় 1400 বছর, 1400 বছর এই ধারণায় বশবর্তী এই দুনিয়ার মানুষ এই ধারণাকে বিশ্বাস করত।
ষোড়শ শতাব্দীতে এসে বিজ্ঞানী কোপার্নিকাস উনি এর ধারণা পাল্টে দেন। উনি বলেন যে না, পৃথিবীকে কেন্দ্র করে নয়, বরং সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো আবর্তনরত। অর্থাৎ আমাদের যে বর্তমান ধারণা, সেই ধারণাটা প্রথম বিজ্ঞানী কোপার্নিকাস উনি এই ধারণাটা দেন। এবং একই শতাব্দীতে, এই ষোড়শ শতাব্দীতে বিজ্ঞানী টাইকো ব্রে উনি মঙ্গল গ্রহ নিয়ে অনেক গবেষণা করেন এবং গবেষণা করে অনেক তথ্য উপত্য সংগ্রহ করেন। 1618 সালে অর্থাৎ 17 শতাব্দীতে জোহান কেপলার উনি সেই বিজ্ঞানী টাইকো ব্রের গবেষণালব্ধ তথ্য উপত্য যাচাই বাছাই করে মহাকাশে গ্রহের গতি সম্পর্কে কয়েকটা সূত্র প্রদান করেন। এই সূত্রগুলোই হচ্ছে কেপলারের সূত্র নামে পরিচিত। কেপলারের 3টি সূত্র প্রদান করেন। প্রথম সূত্রকে বলা হয় কক্ষপথের সূত্র বা কক্ষের সূত্র। এই সূত্রে বলা হয়েছে যে প্রত্যেক গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটি উপবৃত্ত কক্ষপথে ঘোরে এবং সূর্য থাকে তার ফোকাসে বা নাভিতে। অর্থাৎ প্রত্যেক গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। এই প্রথম হচ্ছে, এই সূত্রটা হলো বিজ্ঞানী কেপলারের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রে উনি বলেছেন যে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আমি যদি বিষয়টাকে একটু ব্যাখ্যা করি তাহলে দেখো আমরা এভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি যে আমার চিত্রে একটা উপবৃত্তাকার কক্ষপথ দেখতে পাচ্ছ এবং সেই উপবৃত্তের কক্ষপথে আবর্তনরত গ্রহ বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে থাকে। আমরা মনে করি একটা ফোকাস, এখানে সূর্য আছে আর এইখানে পৃথিবী আছে, একটা গ্রহ আছে, একটা গ্রহ আছে। আমরা মনে করি টি সময় এই একটা গ্রহ, এইটার বসার ব্যাসার্ধ রেখা। ব্যাসার্ধ রেখা হলো সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ রেখা। আমরা মনে করি টি সময় সে এই বিন্দুতে ছিল, পরবর্তী টি সময় সে সি বিন্দুতে গেছে। অর্থাৎ টি সময় গ্রহটা এ থেকে বিতে গেছে, আবার একই সময় বি থেকে সিতে গেল। তাহলে এই সূত্র অনুসারে বলা হয়েছে যে এই যে ব্যাসার্ধ রেখাটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আমি যদি সূর্যটাকে এই বিন্দু থেকে চিন্তা করি তাহলে ও এ বি এই যে ক্ষেত্রফলটা, ঠিক এই ক্ষেত্রফল সমান হবে ও বি সি। এই কথাটাকে বোঝানো হয়েছে যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় সূত্রে যে কথা বলা হয়েছে তা হচ্ছে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ তা কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। প্রত্যেকটা কি বলা হয়েছে তৃতীয় সূত্রে, যে সূর্যের চারিদিকের প্রতিটি গ্রহের আবর্তনকাল বা পর্যায়কালের বর্গ, সেই যে কক্ষপথ, সেই কক্ষপথের যে অর্ধপরাক্ষ, তোমরা জানো যে উপবৃত্তের অর্ধপরাক্ষ আছে, সেই অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। গাণিতিকভাবে আমরা বিষয়টাকে বলতে পারি, যদি একটা গ্রহের পর্যায়কাল ক্যাপিটাল টি হয় আর অর্ধপরাক্ষ যদি আর হয়, তাহলে আমরা বলতে পারবো সূত্র অনুসারে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। এটাই হলো কেপলারের তৃতীয় সূত্র, যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। এখানে টি হচ্ছে গ্রহের পর্যায়কাল বা আবর্তনকাল, আর হচ্ছে অর্ধপরাক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে। আমরা মহাকর্ষ আমরা আলোচনা করেছি, আর অভিকর্ষ কি? অভিকর্ষ আসলে মহাকর্ষেরই একটা বিশেষ রূপ। অর্থাৎ মহাকর্ষে বলা হয়েছে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই দুইটা বস্তুকণার একটা যদি পৃথিবী হয়, দ্বিতীয়টা অন্য যাই হোক না কেন, তাহলে এই বলটাকে আমরা স্পেশাল একটা নাম দিয়েছি, সেটা হলো অভিকর্ষ। এই অভিকর্ষ তাহলে আমরা কি বলতে পারি, যে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে
সেই বলটাকে আমরা বলতে পারি কি বল? অভিকর্ষ বল। আর অভিকর্ষ ত্বরণ কি? যে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তা আমরা স্বাভাবিকভাবে জানি যে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। এখন আমরা এই ত্বরণটাকে অভিকর্ষ ত্বরণ বলবো কখন? যখন অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু মুক্তভাবে পড়তে থাকবে, তখন তার বেগ বৃদ্ধি যে হারে ঘটবে সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের গাণিতিক সমীকরণ হচ্ছে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এই যে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে স্মল জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এর থেকে আমরা পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে এই সূত্রের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের যে কোনো স্থানে জি এর মান নির্ণয় করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল জি এর মান, ক্যাপিটাল এম এর মান এবং আর এর মান জানা থাকতে হবে, তাহলে আমরা ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারব। অনেক সময় তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন আসে, অনুধাবন প্রশ্নের মধ্যে অনেক সময় এই প্রশ্নটা থাকে যে সকল অভিকর্ষীয় মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ বল নয়। এই ব্যাখ্যাটা আমি ইতিমধ্যে কিন্তু দিয়ে ফেলেছি। আমি আগেই বলেছি যে মহাকর্ষ বলের একটা বিশেষ রূপ হচ্ছে অভিকর্ষ বল। তো বিশেষ রূপটা কি? যে মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর না এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল। আর অভিকর্ষ বল হচ্ছে বস্তু দুটোর মধ্যে যদি একটা পৃথিবী হয়, একটা অন্য কোনো বস্তু হয়, তাহলে বলটাকে অভিকর্ষ বল বলবো। তাহলে এই জন্য অভিকর্ষ বল অবশ্যই মহাকর্ষ বলের আওতাভুক্ত, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। কেন নয়? যে আমরা যদি মঙ্গল এবং বুধের মধ্যে আকর্ষণ বল বিবেচনা করি, তাহলে এটা মহাকর্ষ বল, কিন্তু এটা অভিকর্ষ বল নয়। আবার যদি মঙ্গল এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল নির্ণয় করি, তাহলে এই বলটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি, আবার একই সাথে মহাকর্ষ বলও বলতে পারি। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে আসলে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। এরপরে আমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কী কারণে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই বিষয়ের উপর অনেক তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, অনুধাবনের প্রশ্ন থাকে, এবং অনেক এমসিকিউ এই সূত্র ব্যবহার করে পরীক্ষায় আসে। প্রথমে আমরা বলেছি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই যে সূত্রটা। তাই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বত্র কি সমান? আমি যে জিজ্ঞেস করি তোমাদের, নিঃসন্দেহে তোমরা ক্লাস 10-এ পড়েছ যে না, শব্দ সমান না। কোথায় বেশি? আমরা জানি যে মেরু অঞ্চলে জি এর মান সবচাইতে বেশি, এবং নিরক্ষীয় অঞ্চল বা বেশি অঞ্চলে জি এর মান সবচাইতে কম। মানে এর কারণ কি? আমরা কারণ এই সূত্রের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করতে পারি। এই কারণটা আসলে নিহিত আছে পৃথিবীর আকারের মধ্যে। আমরা জানি যে পৃথিবী একটা গোলক, কিন্তু এই গোলটা কিন্তু একটা ফুটবলের মতো গোল না। এটা কেমন গোল? তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা নিঃসন্দেহে জানো, বলতে পারবা যে এটা কমলা লেবুর মতো গোল। কমলা লেবুর গোলাকার আর ফুটবল গোলাকার দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে কমলা লেবুর উপর নিচে একটু চাপা, আর ফুটবলটা সমান উত্তল চারিদিকে। তাহলে আমরা যদি কমলা লেবুর মতো একটা গোলক আঁকি, তাহলে ব্যাপারটা অনেকটা এইভাবে আঁকা যাবে, এই যে আঁকা যাবে। এই হলো পৃথিবীর কেন্দ্র, এই হলো ব্যাসার্ধ। এখানে এ অবস্থানটা হলো বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, আর বি হচ্ছে মেরু অঞ্চল। তাহলে আমরা যদি এই সূত্র জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই সূত্রের সাহায্যে জি এর মান নির্ণয় করতে যাই, জি মহাকর্ষ ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট, এটার মানের কোনো পরিবর্তন নেই। এম পৃথিবী, আমরা মেরু অঞ্চল যে পৃথিবীর উপর অবস্থিত, বিষুব অঞ্চল একই পৃথিবীর অবস্থিত, সুতরাং পৃথিবীর ভর এম এর কোনো পরিবর্তন নাই, এম নির্দিষ্ট। এখন চেঞ্জটা কিসের আছে? আর এর আছে। কীভাবে? যে দেখো, আমরা এই পৃথিবীর কেন্দ্র যদি ও হয়, তা বিষুব অঞ্চলের ব্যাসার্ধ হচ্ছে ও এ, আর মেরু অঞ্চলের ব্যাসার্ধ হচ্ছে ও বি। তাহলে এখানে দেখো যে বিষুব অঞ্চলে আর এর মান বেশি, আর এর মান বৃহৎ, মেরু অঞ্চলে আর এর মান কম। যেহেতু কমলালের মতো চাপানো হওয়ার কারণে আর এর মানটা হ্রাস পেয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে এই যে সমীকরণ জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই সমীকরণে আর স্কোয়ার হচ্ছে ভাজক, একটা ডান পক্ষে একটা ভাগ, জি এম হচ্ছে ভাজ্য, আর স্কোয়ার ভাজক। তো এখানে আর এর মান হ্রাস পাওয়া মানে ভাজক হ্রাস পাওয়া।
তো কোনো অঙ্কে অঙ্কে যদি ভাজ্য স্থির থেকে ভাজ্যের মান একই থেকে যে ভাজক হ্রাস করা হয় ভাগফল বৃদ্ধি পায়, তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে স্মল জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বেশি। আর বিষুব অঞ্চলে কী হবে, এখানে আর এর মান বৃহৎ, আর এর মান বড় হওয়ার কারণে ভাজক বড় হওয়ার কারণে ভাজ্য যেহেতু একই ভাগফল ছোট, এই কারণে স্মল জি এর মান এখানে কম। তাহলে আমরা এই সমীকরণের সাহায্যেই কেন মেরু অঞ্চলে জি এর মান বেশি এবং কেন বিষুব অঞ্চলে কম এর ধারণা আমরা পাই। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আরেকটা যে কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হয়, আরেকটা কারণ হচ্ছে উচ্চতার ক্রিয়া। অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ যত উঁচুতে উঠবো তত জি এর মান হ্রাস পাবে। সেটা কীভাবে পাবে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে সেটা হলো যে জি প্রাইম ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এখানে জি প্রাইম হচ্ছে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান, আর জি হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হলো উচ্চতা, যে স্থানের অভিকর্ষ ত্বরণ আমরা নির্ণয় করব। তাহলে এখন যে আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে যে বাংলাদেশের একটা উঁচু পাহাড়ের চূড়ার নাম কেওক্রাডাং, চট্টগ্রামে আছে কেওক্রাডাং। এখন আমি তোমাদের যে প্রশ্ন করি যে কেওক্রাডাঙে জি এর মান বেশি হবে নাকি এভারেস্টে বেশি হবে, নিঃসন্দেহে তোমরা জবাব দেবে এভারেস্টে বেশি হবে না কম হবে? এভারেস্টে কম হবে, কেওক্রাডাঙে বেশি হবে। কারণ কি? কারণ হলো বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে এভারেস্ট, সে তুলনায় বাংলাদেশে কেওক্রাডাং অনেক নিচে, অর্থাৎ উচ্চতা কম। তাহলে কেওক্রাডাঙের ক্ষেত্রে এইচের মান কম, আর এভারেস্টের ক্ষেত্রে এইচের মানটা বেশি। তো এইচের মান যদি কম হয় তাহলে এই বিয়োগ ফলটা বেশি হয়, অর্থাৎ জি প্রাইমের মানটা বেশি হয়। আর যদি এইচের মানটা বেশি হয় এই বিয়োগ ফলটা কমে যায়, হ্রাস পায়। বিয়োগ ফল হ্রাস পেলে জি প্রাইমের মানও হ্রাস পায়। তো এর থেকে আমরা বলতে পারবো যে যত উপরে যাব তত জি এর মান হ্রাস পেতে থাকবে। এই হলো উচ্চতার ক্রিয়া। আবার আরেকটা আছে, উচ্চতা আবার নেগেটিভ হতে পারে। নেগেটিভ মানে কি? নেগেটিভ হলো, এটা হলো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে এই ফর্মুলা। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামি, অর্থাৎ কোনো পুকুরের তলদেশে যাই, কোনো দিঘির তলদেশে যাই, কিংবা কোনো খনির মধ্যে যাই, তাহলে আমরা কি হবে সেটা আমরা দেখতে পারি। সেক্ষেত্রে ফর্মুলা কি? সেখানে ফর্মুলা হচ্ছে গ নাম্বারে, স্লাইডে দেখতে পাচ্ছ গ নাম্বার যে ফর্মুলা, জি ডাবল প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখানে আমরা এইচ হচ্ছে গভীরতা। তাহলে একটা দিঘির তলদেশে জি এর মান বেশি হবে নাকি একটা খনি, যে দিঘির গভীরতা মনে করো 20 ফুট আর খনির গভীরতা 100 ফুট, তাহলে কোন ক্ষেত্রে জি এর মান বেশি হবে? নিঃসন্দেহে তোমরা বলবে যে পুকুরের তলদেশে জি এর মান বেশি, খনির তলদেশে জি এর মান কম। কারণটা কি? কারণ পুকুরের গভীরতা কম, অর্থাৎ এইচ এর মান কম। এইচ এর মান কম হলে বিয়োগ ফলটা বেশি, ফলে জি প্রাইমের মান বেশি। আর যদি আমরা যাই গভীরে, খনির গভীরে, তাহলে এইচ এর মান বেশি। এইচ বেশি মানে এই বিয়োগ ফলটা হ্রাস পাবে, ফলে জি প্রাইমের মানটা হ্রাস পায়। ঠিক আমরা যদি তোমাদের প্রশ্ন করি তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান, তাহলে পৃথিবীর কেন্দ্রে এইচ এর মান কত? এই যদি পৃথিবী হয়, কেন্দ্র মানে এখানে, এইচ এর মান কত? আর। পৃথিবীর কেন্দ্রে যাওয়ার অর্থ হচ্ছে এইচ এর মান আর। তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি যাই তো এইচ সমান হচ্ছে আর। তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসাই জি ডাবল প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস আর বাই আর ইন্টু জি, তাহলে ধর আর বাই আর মানে 1, তা কী লেখা যায়? 1 মাইনাস 1 ইন্টু জি অর্থাৎ 0। তাহলে এর থেকে আমরা দেখতে পাই যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। তা আমরা আজকে অভিকর্ষ ত্বরণের এই পরিবর্তন আমরা এই পর্যন্তই, আমরা আজকের ক্লাস আমরা শেষ করব। তাহলে আজকের ক্লাসে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করলাম? আমরা গ্যালিলিও সূত্র নিয়ে আলোচনা করলাম, মহাকর্ষ বা নিউটনের সূত্র নিয়ে আলোচনা করলাম, ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করলাম, জি এর সার্বজনীনতা, কেপলারের সূত্র, অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করেছ। তোমরা সবাই এই বিষয়টাকে বাসায় আরও অধ্যয়ন করবে এবং এই বিষয় রপ্ত করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।